দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপির এমন কিছু আসন ও প্রার্থী বহু বছর ধরেই আলোচনায় রয়েছে, যাদের নির্বাচনী মাঠে কোনো শক্তি ঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। স্থানীয়ভাবে তাদের প্রভাব, সংগঠনের প্রতি আনুগত্য এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে তারা নিজেদের এলাকাকে প্রায় দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছেন। তাই এসব জায়গায় নির্বাচন এলেই সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই চোখ বন্ধ করে বলে দেন, এখানে বিএনপির জয় অনেকটাই নিশ্চিত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ যতই বাড়ুক, এসব জায়গায় বিএনপির ভোট ব্যাংক এতটাই শক্ত যে ভবিষ্যতেও অন্য কারো পক্ষে সহজ সেই দেয়াল ভেঙে এগোনো সম্ভব নয় বলেই ধারণা করা হয়। এখন চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্যক্তি ও কোন কোন এলাকা বহু বছর ধরে বিএনপির অটুট ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছে। এই তালিকায় শুরুর দিকে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত 237টি আসনের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নাম। বয়সে তরুণ হলেও রাজনীতিতে তিনি নতুন নন, বরং ছাত্র রাজনীতির এক পরিচিত মুখ। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, যিনি দায়িত্ব পালনের সময় থেকেই সংগঠনের নানা আন্দোলন সংগ্রামে সামনের সারিতেই ছিলেন। যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের এই তরুণ শুরু থেকেই লেখাপড়া ও ছাত্র রাজনীতিতে সমানভাবে সক্রিয় ছিলেন। 2003 থেকে 4 শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রছাত্রীদের পরও তার শিক্ষা অভিযান থেমে থাকেনি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে পড়াশোনা শুরু করেন। ঠিক সেই সময় 2022 সালে তিনি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন, যা তাকে জাতীয় রাজনীতির অঙ্গনে আরও দৃশ্যমান করে তোলে। সংগঠন পরিচালনায় তার সক্রিয়তা, মাঠের রাজনীতিতে সাহসী উপস্থিতি এবং তরুণ প্রজন্মের প্রতি তার গ্রহণযোগ্যতার কারণে তিনি বিএনপির তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তাই এই নির্বাচনের সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে তার মনোনয়ন পাওয়া দলের ভিতরেও বিশেষ গুরুত্ব বহন করে। তবে রওনকুল ইসলামের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তার কাছে ব্যক্তিগত স্বার্থ বা পারিবারিক চাপের চেয়েও আদর্শ বড়। তার পরিবার দীর্ঘদিন ধরেই গোড়া আওয়ামী লীগ সমর্থক। শৈশব কৈশোরের পরিবেশও ছিল সম্পূর্ণভাবে আওয়ামী লীগের রাজনীতি কেন্দ্রিক, কিন্তু তিনি পারিবারিক অবস্থানকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের চিন্তা, মূল্যবোধ এবং রাজনৈতিক উপলব্ধি থেকে পথ বেছে নিয়েছেন। নিজের বিশ্বাসের জায়গাটা এতটাই দৃঢ় ছিল যে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে তাকে পরিবারের পক্ষ থেকে ত্যায্যপুত্র পর্যন্ত করা হয়। এত বড় ধাক্কা অনেকেই থামিয়ে দিতে পারত, কিন্তু তিনি দমে যাননি, বরং আরও দৃঢ় মনোবল নিয়ে নিজের আদর্শের পথে হাঁটতে থেকেছেন। এই পর্যায়ের সততা, দৃঢ়তা এবং আদর্শের প্রতি নিষ্ঠা সাধারণ মানুষের কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। স্থানীয়ভাবে তার প্রতি মানুষের আস্থা এতটাই বেড়ে গেছে যে এলাকায় তাকে এক ধরনের নৈতিক নেতৃত্ব হিসেবে দেখা হয়। তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তিনি এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এলাকাবাসীর ভাষায় তার মতো সৎ, নীতিবান এবং ঝুঁকি নিতে ভয় না পাওয়া নেতা অনেকদিন পর পাওয়া গেছে। তার এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে প্রতিহত করতে সক্ষম এমন কোনো শক্তিশালী বিরোধী প্রার্থী এখন পর্যন্ত দেখা যায়নি বললেই চলে। সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন এবারের নির্বাচনে তার বিজয় প্রায় নিশ্চিত। অনেকেই চোখ বন্ধ করেই বলে দেন ব্যালট খুললেই দেখা যাবে তার নাম শীর্ষে থাকবে। এবার আসা যাক বগুড়ার কথায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বগুড়া এমন একটি জেলা যাকে অনেকেই বিএনপির জন্মভূমি কিংবা শক্ত ঘাঁটি হিসেবেই বিবেচনা করেন, কারণ এখানকার মাটিতে জন্ম নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই বগুড়ার রাজনীতি নিয়ে আলোচনা হলে বিএনপিকে আলাদা করে উল্লেখ না করে উপায় নেই। দলটির তৃণমূল এখানকার প্রতিটি এলাকায় এতটাই শক্তিশালী ও সংগঠিত যে অনেক সময় বলা হয় বগুড়ায় বিএনপি নির্বাচনে দাঁড়ালেই জয় নিশ্চিত থাকে। বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 6 এমন একটি আসন যেটি বিএনপির দীর্ঘদিনের ঘাঁটি হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই আসনে এখন পর্যন্ত 9 বার বিএনপির মনোনীত প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও 3 বার বিজয়ী হয়েছেন, যা এই আসনের প্রতি বিএনপি নেতাদের কর্মীদের আবেগকে আরও গভীর করেছে। এমনকি 2018 সালের বিতর্কিত নির্বাচনের সময়ও এই আসনে ব্যতিক্রম ঘটেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এখানে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন।
আগামী 2026 সালে জাতীয় নির্বাচনে এই আসনটি আরও বেশি আলোচনায় এসেছে, কারণ এখানে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশার মাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। শুধু বগুড়া 6 নয়, পাশের বগুড়া 7, যা গাবতলী ও শাহজাহানপুর নিয়ে গঠিত, তাও বরাবরই বিএনপির একচ্ছত্র আধিপত্যের প্রতীক। গ্রহণযোগ্য নির্বাচন হলে এই আসনে বিএনপির প্রার্থীরা যে কতটা জনপ্রিয় তার প্রমাণ স্বাধীনতার পর থেকে পাওয়া 10টি নির্বাচনের ফলে স্পষ্ট। এই আসনে খালেদা জিয়া একাই 5 বার জিতেছেন। বলা হয় এই আসন থেকে তিনি তার জাতীয় রাজনৈতিক ক্যারিয়ারের সত্যিকারের যাত্রা শুরু করেছিলেন। সময়ের নানা উত্থান পতন পেরিয়ে আজ বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি আবারও এই আসন থেকেই 2026 সালের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, যা বগুড়ার রাজনীতিকে নতুন করে সরব ও প্রাণবন্ত করে তুলেছে। এসব পর্যালোচনা করলে পরিষ্কার হয় বগুড়া শুধু বিএনপির একটি রাজনৈতিক দুর্গই নয়, এটি দলটির ইতিহাস, আবেগ, সংগ্রাম ও গৌরবের গভীরতম প্রতীকগুলোর একটি। শুধুমাত্র বগুড়াই নয়, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলেও এমন কিছু জায়গা আছে যেগুলো বিএনপির রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে পরিচিত। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ফেনী 1 আসন, যা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত। রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় এই আসনকে নিঃসন্দেহে বিএনপির অন্যতম দুর্গ বলা যায়, কারণ স্বাধীনতার পর থেকে বেগম খালেদা জিয়া এখানে বারবার দাঁড়িয়ে জয়ী হয়েছেন। কখনোই তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অতীতের ভোটের পরিসংখ্যান বলছে ফেনী 1-এ বেগম জিয়ার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। প্রতিবার নির্বাচনে তিনি এমন ব্যবধানে জিতেছেন যে পরাজিত প্রার্থী তার কাছে 2-3 গুণ ভোটে পিছিয়ে থাকতেন। এর বড় কারণগুলোর একটি হলো এলাকাটির সঙ্গে তার পরিবারের ঐতিহাসিক সম্পর্ক। যদিও খালেদা জিয়ার জন্ম দিনাজপুরে এবং তার পরিবার পরবর্তীতে সেখানেই স্থায়ী হয়, তবুও ফেনী তার পৈতৃক নিবাস হওয়ায় স্থানীয় মানুষ তাকে নিজেদের কন্যা হিসেবেই দেখেন। আর সেই আবেগী ভোটের মাঠে বারবার তার শক্তিতে রূপ নিয়েছে। এই আসনে খালেদা জিয়া মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা নিয়ে তার প্রতি মানুষের অটুট আস্থার প্রমাণ। রাজনৈতিক মানচিত্রে ফেনীর পাশেই রয়েছে নোয়াখালী জেলা, যেটিও অনেকবার বিএনপির ঐতিহাসিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিশেষ করে নোয়াখালী 1, নোয়াখালী 2 এবং নোয়াখালী 3 আসনের ভোটাররা বহু দশক ধরে বিএনপির প্রতি অনুগত। রাজনৈতিক বিরূপ পরিস্থিতিতেও এসব আসনে বিএনপি যে দৃঢ়ভাবে টিকে থেকেছে তা স্পষ্টভাবে দেখা যায় 2018 সালের সংকটময় নির্বাচনে। এমন কঠিন সময়ে এই আসনগুলো দল হাতছাড়া হতে দেয়নি, যা নোয়াখালীর তৃণমূলের শক্তি ও সংগঠনের প্রভাবেরই পরিচয়। এর পাশাপাশি লক্ষ্মীপুর 1, লক্ষ্মীপুর 2 এবং লক্ষ্মীপুর 3 আসনগুলোতেও বিএনপি একই রকম দৃঢ় অবস্থান বজায় রেখেছে। 2018 সালের বিপর্যয়ের মাঝেও দল এসব আসনেই টিকেছিল। 1991 সালের পর থেকে অংশগ্রহণমূলক কোনো নির্বাচনে এই আসনগুলোতে বিএনপি পরাজয়ের মুখ দেখেনি, যা সত্যি বিরল এক রাজনৈতিক রেকর্ড। এসব অঞ্চলে শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি, আবুল খায়ের ভূঁইয়ার মতো নেতারা বিএনপির জন্য আস্থার প্রতীক হয়ে উঠেছেন। স্থানীয় মানুষের সঙ্গে তাদের গভীর সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক কাজ ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা সব মিলিয়ে তারা এমন একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন যা বিরোধী দলগুলোর জন্য ভাঙা প্রায় অসম্ভব। সব মিলিয়ে বলা যায় ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই 3 জেলা কেবল ভৌগোলিকভাবে নয়, রাজনৈতিকভাবে বিএনপির অস্তিত্ব ও শক্তির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে থাকবে। একই চিত্র দেখা যায় দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা কক্সবাজারেও। বিশেষ করে কক্সবাজার 1, যা চকরিয়া, পেকুয়া নিয়ে গঠিত, বিএনপির এক ঐতিহাসিক ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দলটির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ একটানা 3 বার সাংসদ নির্বাচিত হয়ে বিরল রেকর্ড গড়েছিলেন। 3 বার টানা নির্বাচিত হওয়া শুধু তার ব্যক্তিগত জনপ্রিয়তার পরিচয় নয়, বরং কক্সবাজারে বিএনপির শক্তিশালী সাংগঠনিক ভিত্তিরও প্রমাণ। সালাউদ্দিন আহমেদ ছিলেন স্বাধীনতার পর কক্সবাজার জেলায় উঠে আসা প্রথম মন্ত্রী, যা তাকে স্থানীয় মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য ও সম্মানিত করে তুলেছিল। তার রাজনৈতিক পদক্ষেপ, দীর্ঘদিনের গণসংযোগ, উন্নয়নমূলক উদ্যোগ এবং মানুষের প্রতি আন্তরিক আচরণের কারণে তিনি কক্সবাজারে বিএনপির পরিচিত মুখের চেয়েও অনেক বেশি এক ধরনের বিশ্বাসযোগ্য নেতৃত্বের প্রতীক হিসেবে গড়ে উঠেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত এই বিস্তৃত অঞ্চলে বিএনপির যেভাবে তৃণমূল শক্তি ও ঐতিহাসিক প্রভাব বিস্তৃত, তা অন্য কোনো অঞ্চলের তুলনায় অনেক বেশি স্থায়ী ও গভীর। আর সেই কারণেই দলীয় অভ্যন্তরীণ সমস্যা কিংবা দেশব্যাপী প্রতিকূল পরিবেশ কোনো কিছুই এসব আসনে বিএনপির শক্ত ভিত্তি বিশেষভাবে নাড়াতে পারে না।